ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রাফিক্যালি। এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে এবং ভিডিওগুলির দ্বারা উপকৃত হলে ভিডিওগুলিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে জয়েন করবে। সেখানে তোমরা ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে। আজকে আমরা কোষে দেখি 8-এর 5-এর দাগের অঙ্ক থেকে আলোচনা করব। এর আগের অঙ্কগুলো এখনো পর্যন্ত যারা দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নাও। 5-এর দাগের অঙ্কটা কি বলেছে? 2.8 ডেসিমি দৈর্ঘ্যের অন্তর ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমি লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন হিসাব করে লিখি। তাহলে এখানে একটা গ্যাস সিলিন্ডার আছে যেটা লম্ববৃত্তাকার চোঙ আকৃতির। ওই গ্যাস সিলিন্ডারের অন্তর ব্যাস বলে দেওয়া আছে এবং উচ্চতা বলে দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে? ওই গ্যাস সিলিন্ডারে মোট যে গ্যাস আছে তার মোট ওজনটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, গ্যাস সিলিন্ডারে মোট যে আয়তনের গ্যাস থাকবে সেই আয়তনের গ্যাসের ওজনই হচ্ছে এই 15.015 কিগ্রা। তাহলে আমাদের প্রথমে গ্যাস সিলিন্ডারে মোট আয়তন আমাদের বের করতে হবে। সেখান থেকে আমরা প্রতি ঘন ডেসিমি মানে 1 ঘন ডেসিমি গ্যাসের ওজনটা হিসাব করতে পারবো। তাহলে কি দেওয়া আছে সেগুলো আগে লিখি। গ্যাস সিলিন্ডারের অন্তর্ব্যাস ইকুয়াল টু, এটা কত বলে দেওয়া আছে? 2.8 ডেসিমি। 2.8 ডেসিমিটার। এখান থেকে আমরা গ্যাস সিলিন্ডারের অন্তর ব্যাসার্ধ বের করতে পারবো। আমরা জানি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ, সেখানে আর হচ্ছে ওই লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ। তাহলে আমাদের এখান থেকে ব্যাসার্ধ বের করতে হবে। অতএব অতএব গ্যাস সিলিন্ডারের ব্যাসার্ধ, ব্যাসার্ধকে আমরা আর চিহ্ন দ্বারা লিখি, ইকুয়াল টু, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2.8 বাই 2 ডেসিমি ইকুয়াল টু 1.4 ডেসিমি। আর কি বলে দেওয়া আছে? গ্যাস সিলিন্ডারের উচ্চতা আমাদের বলে দেওয়া আছে। গ্যাস সিলিন্ডারের গ্যাস সিলিন্ডারের গ্যাস সিলিন্ডারের উচ্চতা, লম্বা গ্যাস সিলিন্ডারের লম্বা বা উচ্চতা, উচ্চতাটাকে আমরা এইচ দিয়ে লিখি। এটা আমাদের কত বলে দেওয়া আছে? উচ্চতা বলে দেওয়া আছে 7.5 ডেসিমি। 7.5 ডেসিমিটার। এবার আমরা গ্যাস সিলিন্ডারের আয়তন আমরা বের করব। অতএব গ্যাস সিলিন্ডারের
মোট আয়তন ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমিটার। এবার আমরা ক্যালকুলেশন করব, মানগুলো বসাই। ইকুয়াল টু পাইয়ের মান আমরা 22/7 ধরি, 22/7 ইন্টু আর স্কোয়ার। আর মানে হচ্ছে ব্যাসার্ধ, যেটা আমরা বের করেছি 1.4। সো 1.4 তার হোল স্কোয়ার ইন্টু এইচ। এইচ হচ্ছে 7.5 ডেসিমিটার ইন্টু এইচ 7.5 ঘন ডেসিমিটার। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। ইকুয়াল টু 22/7, ক্যালকুলেশনের সুবিধার জন্য 1.4 স্কোয়ারকে আমরা 1.4 ইন্টু 1.4 লিখছি ইন্টু 7.5, এত ঘন ডেসিমিটার। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করি। এই দশমিকটা উঠে গিয়ে নিচে একটা 10 আসবে, এই দশমিকটা উঠে গিয়ে নিচে একটা 10 আসবে, আর এই দশমিকটা উঠে গিয়ে নিচে আর একটা 10 আসবে। তাহলে এটা ক্যালকুলেশন করে কত পাবো আমরা দেখি। 7 দিয়ে কাটাকাটি করলে 7 দুগুণা 14, 2 দিয়ে 10কে কাটলে 2 একে 2, 5 দুগুণা 10, 5 দিয়ে 75কে কাটাকাটি করি, 5 একে 5, 5 5 25, 5 দিয়ে কাটাকাটি করলে 3 5 15, আর 5 দুগুণা 10, আর 2 দিয়ে এই 22কে কাটাকাটি করলে 11 দুগুণা 22। তাহলে কি পাবো আমরা লিখি। ইকুয়াল টু 11 ইন্টু 14 ইন্টু 3 বাই 10 ডেসিমি। সো ইকুয়াল টু 462 বাই 10 ডেসিমি ইকুয়াল টু, নিচে 10 থাকলে দশমিক এক ঘর বাঁ দিকে চলে আসবে, 46.2 ঘন ডেসিমি। ঘন ডেসিমি। তাহলে এটা হচ্ছে গ্যাস সিলিন্ডারের মোট আয়তন। এবার ভালো করে বোঝো, গ্যাস সিলিন্ডারের মধ্যে যে আয়তনের গ্যাস থাকবে সেই আয়তনের গ্যাসের মোট ওজন হচ্ছে 15.015 কিগ্রা। তাহলে গ্যাস সিলিন্ডারের আয়তন কত বেরোলো আমাদের, 46.2 ঘন ডেসিমিটার বেরোলো। তাহলে এই পরিমাণ গ্যাসের ওজনই হচ্ছে 15.015 কিগ্রা। তাহলে এবার আমরা এটা লিখব। তাহলে 46.2 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন, কত যেটা আমাদের দেওয়া আছে 15.015 কিগ্রা। এই কিলোগ্রামটাকে আমরা গ্রামে নিয়ে যাব। আমরা জানি কিলোগ্রামকে গ্রামে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে 15.015 ইন্টু 1000 দিয়ে গুণ করলে এটা আমাদের গ্রামে চলে যাবে। তাহলে ইকুয়াল টু কত হবে, গুণ করা মানে দশমিকটা ডান দিকে সরে যাবে, তাহলে এখানে হবে 15.015 গ্রাম। তাহলে 46.2 ঘন ডেসিমি গ্যাসের ওজন 15.015 গ্রাম। এখান থেকে আমরা ঐকিক নিয়মের সাহায্যে 1 ঘন ডেসিমি গ্যাসের ওজনটাকে বের করতে পারবো, ইকুয়াল টু
15015 বাই 46.2 গ্রাম। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব, তাহলে আমাদের উত্তর চলে আসবে। দশমিকটা উঠে গিয়ে উপরে একটা 10 আসবে। এবার আমরা কাটাকাটি করি, 2 দিয়ে কাটাকাটি করি, তাহলে 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 2 একে 2, আর 2 দিয়ে কাটাকাটি করলে এটা 5 দুগুণা 10, 3 দিয়ে আমরা 231কে কাটাকাটি করি, 3 7 21, আর 3 7 21, 3 দিয়ে এটাকে কাটাকাটি করলে এই কাটাকাটিটা ভালো করে করবে, তাহলে এখানে হবে 3 5 15, একসঙ্গে আমাকে 15কে নামাতে হবে, তার জন্য দুটো শূন্য আসবে, আর 3 5 15। এবার আমরা এটাকে 7 দিয়ে কাটাকাটি করব, 7 11 77, আর এখানে হবে 7 7 49, 7 একে 7, আর 5 7 35, আর 11 দিয়ে কাটাকাটি করলে 11 কে 11, 6 11 66, আর 5 11 55। তাহলে আমরা কি পেলাম ক্যালকুলেশন করে, ইকুয়াল টু 65 ইন্টু 5 গ্রাম ইকুয়াল টু 325 গ্রাম। এইটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। অতএব প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন 325 গ্রাম। তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা 6 দাগের অঙ্কটি করব। 6 দাগের অঙ্কে কি বলেছে সেটা দেখো। সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। ওই 3টি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমি হয়। প্রথম 3টি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমি হলে তাদের উচ্চতা হিসাব করে লিখি। এখানে 3টে সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট জারের কথা বলা হয়েছে। দেখো ছবিতে এই যে 3টে সমান ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট জার, এই প্রথম জারে 2/3 অংশ লঘু সালফিউরিক অ্যাসিড আছে, তাহলে প্রথম জারের মোট যে আয়তন তার 2/3 অংশ, দ্বিতীয় জারের মোট যা আয়তন তার 5/6 অংশ এবং তৃতীয় জারের 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিড আছে। এবার এই 3টে জারের মোট লঘু সালফিউরিক অ্যাসিড একটি বড় জারের মধ্যে ঢালা হলো। বড় জারটির উচ্চতা 4.1 ডেসিমিটার দেওয়া আছে এবং বড় জারটির ব্যাসের দৈর্ঘ্য 2.1 ডেসিমিটার এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে, প্রথম 3টি জারের ব্যাসের দৈর্ঘ্য, এই যে প্রথম 3টে সমান ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট জার আছে, তাদের প্রত্যেকের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমিটার বলে দেওয়া আছে। আমাদের ওই সমান মাপের যে 3টে জার আছে তাদের উচ্চতাটা আমাদের হিসাব করে বের করতে হবে। তাহলে আমাদের কি দেওয়া আছে সেটা আমরা এবার লিখি। প্রথম 3টি জারের প্রত্যেকটির
প্রত্যেকটির ব্যাস আমাদের দেওয়া আছে, ব্যাসের দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে, প্রত্যেকটির ব্যাস 1.4 ডেসিমিটার। অতএব প্রথম তিনটি জারের প্রত্যেকটির তাহলে ব্যাসার্ধ কত হবে? প্রত্যেকটির ব্যাসার্ধ আর ইকুয়াল টু, তাহলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করতে হবে, 1.4/2 ডেসিমি ইকুয়াল টু 0.7 ডেসিমি। তাহলে এখানে যে তিনটে জার আছে সেই তিনটে জার একই মাপের, তাদের প্রত্যেকের ব্যাসার্ধ কত? 0.7 ডেসিমিটার। এই যে সমান মাপের তিনটে জার, এদের উচ্চতাটা কিন্তু বলে দেওয়া নেই, আমাদের উচ্চতাটাকে ধরে নিতে হবে। ধরি প্রথম তিনটি জারের প্রথম তিনটি জারের প্রত্যেকটির উচ্চতা ইকুয়াল টু, আমরা এইচ ধরে নিই, এইচ ডেসিমিটার। তাহলে প্রথম তিনটি জারের প্রত্যেকটির আয়তন কত হবে? অতএব প্রথম তিনটি জারের প্রত্যেকটির আয়তন ইকুয়াল টু, আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমি ইকুয়াল টু পাই আর মানে ব্যাসার্ধ 0.7 তার স্কোয়ার ইন্টু এইচ ঘন ডেসিমি। তাহলে এই যে তিনটে জার আছে, এই তিনটে জারের প্রত্যেকটির আয়তন আমাদের বেরিয়ে গেল পাই 0.7 তার স্কোয়ার ইন্টু এইচ ঘন ডেসিমিটার। কিন্তু এই তিনটে জারে পুরোপুরি যে সালফিউরিক অ্যাসিড ছিল তা নয়, প্রথম জারের মোট যা আয়তন তার 2/3 অংশ জায়গায় সালফিউরিক অ্যাসিড ছিল। তাহলে এখন আমরা প্রত্যেকটি জারে সালফিউরিক অ্যাসিড কতটা ছিল সেটা আমরা আগে বের করে নিই। প্রথম জারে অ্যাসিডের আয়তন, ইকুয়াল টু, অ্যাসিড কতটা আছে? মোট জারের আয়তনের 2/3 অংশ অ্যাসিড আছে। তাহলে 2/3 ইন্টু মোট আয়তন পাই আর স্কোয়ার এইচ এত ঘন ডেসিমিটার। এই জায়গাটা ভালো করে বুঝবে। প্রথম জারে অ্যাসিড ছিল মোট আয়তনের 2/3 অংশ, তাহলে 2/3 ইন্টু মোট আয়তনটা বসিয়ে দিলাম। একইভাবে আমরা দ্বিতীয়
জারে অ্যাসিডের আয়তনটা কত? দেখো দ্বিতীয় জারে কি বলেছে, দ্বিতীয় জারটির 5/6 অংশে সালফিউরিক অ্যাসিড আছে, তাহলে ইকুয়াল টু 5/6 ইন্টু আয়তন, আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার 0.7 তার স্কোয়ার ইন্টু এইচ এত ঘন ডেসিমিটার। একইভাবে তৃতীয় জারে অ্যাসিডের আয়তন কত? তৃতীয় জারে কতটা অ্যাসিড আছে? তৃতীয় জারের মোট যা আয়তন তার 7/9 অংশে সালফিউরিক অ্যাসিড আছে, তাহলে তৃতীয় জারে অ্যাসিডের আয়তন 7/9 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, মানে পাই 0.7 স্কোয়ার ইন্টু এইচ এত ঘন ডেসিমিটার। এবার কি করা হয়েছে, এই যে তিনটে জারে মোট যে সালফিউরিক অ্যাসিড আছে সেই সালফিউরিক অ্যাসিডগুলোকে একটা জারের মধ্যে এবার ঢালা হয়েছে, তাহলে এই বড় জারের মধ্যে ঢালা হয়েছে, তাহলে এই তিনটে জারে মোট যে আয়তনের সালফিউরিক অ্যাসিড আছে সেই আয়তনের সালফিউরিক অ্যাসিডই এই বড় জারটির মধ্যে ঢালা হয়েছে, তাহলে তিনটে জারের মধ্যে মোট সালফিউরিক অ্যাসিড কত আছে সেটা আমরা আগে বের করি। অতএব তিনটি জারের মধ্যে অ্যাসিডের মোট আয়তন, অ্যাসিডের মোট আয়তন ইকুয়াল টু, তাহলে প্রথম জারে আছে 2/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ প্লাস দ্বিতীয় জারে আছে 5/6 ইন্টু পাই আর স্কোয়ার এইচ প্লাস তৃতীয় জারে 7/9 ইন্টু পাই আর স্কোয়ার এইচ এত ঘন ডেসিমি। তিনটে পদেই পাই আর স্কোয়ার এইচ আছে, এই পাই আর স্কোয়ার এইচটা কমন চলে যাবে, ইকুয়াল টু পাই আর স্কোয়ার 0.7 তার স্কোয়ার ইন্টু এইচ কমন চলে গেল, তাহলে কি পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো 2/3, তারপরে 5/6, তারপরে 7/9, এখানে পড়ে থাকলো 2/3 প্লাস 5/6 প্লাস 7/9 এত ঘন ডেসিমি। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব, ইকুয়াল টু পাই 0.7 তার স্কোয়ার ইন্টু এইচ 369, এদের লসাগু হবে 18, 3 6 18, 6 দুগুণা 12, 3 6 18, 3 5 15, 9 দুগুণা 18, 7 দুগুণা 14 এত ঘন ডেসিমি, ইকুয়াল টু পাই 0.7 তার স্কোয়ার ইন্টু এইচ ইন্টু 12 প্লাস 15 প্লাস 14, এটা হবে 41/18 ঘন ডেসিমি। তাহলে সমান মাপের যে তিনটে জার ছিল সেই তিনটে জারের মধ্যে
মোট অ্যাসিডের আয়তন হচ্ছে আমাদের এটা। এবার এই অ্যাসিডগুলোকে বড় জারের মধ্যে ঢালা হয়েছে। বড় জারটার কি দেওয়া আছে? বড় জারটার ব্যাসের দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 2.1 ডেসিমি এবং জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমি দেওয়া আছে। এটাকে আমরা লিখি বড় জারের ব্যাসার্ধ আবার বড় জারের বড় জারের আমাদের ব্যাস দেওয়া আছে ইকুয়াল টু 2.1 ডেসিমি। অতএব বড় জারের ব্যাসার্ধ, এটাকে আমরা ক্যাপিটাল আর বলছি, ইকুয়াল টু কত হবে? 2.1, এটাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে, এত ডেসিমি। এটা কত আসবে? 1.05 ডেসিমি আসবে। বড় জারে অ্যাসিডের উচ্চতা কত? বড় জারের মধ্যে অ্যাসিডের উচ্চতা, এটাকে আমরা ক্যাপিটাল এইচ বলছি, ইকুয়াল টু কত বলে দেওয়া আছে? 4.1 ডেসিমিটার। তাহলে বড় জারের আয়তন কত? অতএব বড় জারের মধ্যে অ্যাসিডের আয়তন ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমি। তাহলে এখানে মানটা বসাই, ইকুয়াল টু পাই ইন্টু ক্যাপিটাল আর এর মান এইমাত্র বের করলাম 1.05 তার স্কোয়ার ইন্টু এইচ 4.1 ঘন ডেসিমি। এবার এখানে ভালো করে বুঝতে হবে, বড় জারের মধ্যে অ্যাসিডের মোট যে আয়তন আমাদের বেরোলো, এটা সমান মাপের যে তিনটে জার ছিল সেই তিনটে জারের মধ্যে মোট যে পরিমাণ অ্যাসিড ছিল সেই আয়তনের সঙ্গে সমান। তার কারণ সমান মাপের তিনটে জারের মধ্যে মোট যে সালফিউরিক অ্যাসিড ছিল সেটাই বড় জারের মধ্যে ঢালা হয়েছিল। শর্তানুসারে আমরা ওই দুটি আয়তনকে সমান করে দেব। তাহলে 41/18 ইন্টু পাই আর স্কোয়ার 0.7 তার স্কোয়ার ইন্টু এইচ ইকুয়াল টু বড় জারের মধ্যে সালফিউরিক অ্যাসিডের আয়তন ইকুয়াল টু পাই আর স্কোয়ার 1.05 তার স্কোয়ার ইন্টু 4.1। এবার এটাকে আমরা সিম্পলিফাই করব, বা এই পাইটা কেটে যাবে। তাহলে এইচ ইকুয়াল টু লবের মধ্যে কি থাকবে? 1.05 স্কোয়ার আছে, এটা ক্যালকুলেশনের সুবিধার জন্য 1.05 দুবার গুণ আকারে লিখব,
ইন্টু 4.1, এই 18টা লবে চলে যাবে, ইন্টু 18 বাই 41 ইন্টু 0.7 স্কোয়ারটা নিচে চলে আসবে। ক্যালকুলেশনের সুবিধার জন্য 0.7 স্কোয়ারকে আমরা 0.7 ইন্টু 0.7 আকারে লিখব। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করি। আচ্ছা, উপরে এই দশমিকটা তুলবো, এই দশমিকটা তুলবো, এই দশমিকটা তুলবো, তাহলে নিচে একের পরে কটা শূন্য আসবে? 1 2 3 4 5, 1 2 3 4 5টা শূন্য। আর এখান থেকে এই দশমিকটা তুলবো, এই দশমিকটা তুলবো, তাহলে উপরে কতগুলো শূন্য আসবে? একের পরে দুটো শূন্য। তাহলে এবার ক্যালকুলেশনটা আমরা করি। এই 41 আর 41 প্রথমে কেটে গেল, 7 দিয়ে আমরা 105কে কাটাকাটি করবো, 7 কে 7, এটা 7 কে 7, 5 7 35, আবার 7 দিয়ে কাটাকাটি করলে 7 কে 7, এটা হবে 15। আচ্ছা, এই শূন্য কেটে যাবে, এই শূন্য কেটে যাবে, তাহলে ইকুয়াল টু কি থাকবে? ইকুয়াল টু 15 ইন্টু 15 বাই 18, আর নিচে থাকছে একের পরে তিনটে শূন্য। এত তাহলে এটা গুণ করে আমাদের কত আসবে? লবে আসবে 4050 বাই 1000, এত ডেসিমিটার। এই শূন্য কেটে গেল। আচ্ছা, 100 দিয়ে ভাগ করা মানে দশমিকটা 2 ঘর বাম দিকে চলে আসবে, তাহলে 4.05 ডেসিমিটার। তোমরা যদি একেবারে 1000কেও কাটাকাটি করতে, তাও কিন্তু আমাদের এই উত্তরটাই আসতো। নিচে যেহেতু একের পরে শূন্য আছে, তার জন্য আমরা সহজেই ক্যালকুলেশন করার জন্য 1000কে আর কাটিনি। তাহলে আমাদের এইচ এর মান বেরিয়ে গেল। এইটাই আমাদের জানতে চেয়েছিল, সমান মাপের যে তিনটে জার ছিল তাদের উচ্চতা কত। অতএব প্রথম তিনটি জারের প্রত্যেকটির উচ্চতা 4.05 ডেসিমিটার। তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এই অঙ্কটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। এবার আমরা 7 অঙ্কটি করব। কি বলা আছে দেখো, এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেন্টিমিটার। লম্ববৃত্তাকার পাত্রটি এক মুখ খোলা। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করে লিখি। তাহলে একটা লম্ববৃত্তাকার পাত্র আছে যার এক মুখ খোলা। তাহলে আমরা লম্ববৃত্তাকার পাত্রটাকে আঁকি যার এক মুখ খোলা। তাহলে এটা একটা লম্ববৃত্তাকার পাত্র যার এক মুখ খোলা, উপরের মুখটা যার খোলা, আর পাত্রটির ভূমি ব্যাসের দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 14 সেন্টিমিটার, আর পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে যেগুলি দেওয়া আছে সেগুলি আমরা লিখি। এক মুখ খোলা এক মুখ খোলা
লম্ব বৃত্তাকার পাত্রের লম্ব বৃত্তাকার পাত্রের ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাস ইকুয়াল টু 14 সেন্টিমিটার। এখান থেকে আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। অতএব একমুখ খোলা লম্ববৃত্তাকার পাত্রের ভূমির ব্যাসার্ধ আর ইকুয়াল টু 14কে আমরা 2 দিয়ে ভাগ করব, 14/2 সেন্টিমিটার ইকুয়াল টু 7 সেন্টিমিটার। তাহলে এই যে ভূমির ব্যাসার্ধ, এটা আমাদের কত আসলো? ভূমির ব্যাসার্ধ এটা আমাদের 7 সেন্টিমিটার দেওয়া আছে। এই পাত্রটির উচ্চতা কিন্তু বলে দেওয়া নেই, তাহলে আমরা পাত্রটির উচ্চতাটাকে ধরে নেব। ধরি একমুখ খোলা লম্ব বৃত্তাকার পাত্রের উচ্চতা, আমরা এটাকে 8 সেন্টিমিটার ধরে নিচ্ছি। আমাদের কি দেওয়া আছে? এই পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে একমুখ খোলা লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল কত আসবে? বক্রতলের ক্ষেত্রফল 2πrh প্লাস একটা মুখের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল πr²। শর্তানুসারে একমুখ খোলা পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? প্রথমে বক্রতলের ক্ষেত্রফল 2πrh প্লাস ভূমির ক্ষেত্রফল, ভূমিটা বৃত্তাকার সমতল, তাহলে πr²। তাহলে এই সমগ্র তলের ক্ষেত্রফলটা কত দেওয়া আছে? 2002 দেওয়া আছে বর্গ সেন্টিমিটার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এইচ এর মান পেয়ে যাব, বা পাই ইন্টু আর কমন চলে যাবে, ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে 2h প্লাস আর পড়ে থাকবে ইকুয়াল টু 2002, বা পায়ের মান আমরা বসাবো 22/7 ইন্টু আর ব্যাসার্ধ আমাদের বেরিয়েছে 7 ইন্টু 2h প্লাস আর ইকুয়াল টু 2002। এই 7 আর 7টা কেটে যাবে, তাহলে বা 2h প্লাস 7 ইকুয়াল টু 2002/22। আচ্ছা, বাই 22কে আমরা 2 দিয়ে কাটলে 11, আর 2002কে 2 দিয়ে কাটলে 1001, এবার 11 দিয়ে কাটলে এটা 1 আর 9 আর 1 91, বা 2h ইকুয়াল টু 91 মাইনাস 7, বা h ইকুয়াল টু 84/2 ইকুয়াল টু 42। তাহলে একমুখ খোলা পাত্রটির উচ্চতা আমাদের বেরিয়ে গেল 42 সেন্টিমিটার।
এবার আমাদের কি বের করতে বলেছে, পাত্রটিতে কত লিটার জল ধরবে, তাহলে আমাদের পাত্রটির আয়তন বের করতে হবে। অতএব পাত্রটির আয়তন, তাহলে আয়তনের সূত্র কত, পাই আর স্কয়ার এইচ, ঘন সেন্টিমিটার ইকুয়াল টু পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর স্কয়ার, ব্যাসার্ধ হচ্ছে 7 তার স্কয়ার, ইন্টু এইচ এর মানটা একটু আগে আমরা বের করেছি 42 ঘন সেন্টিমিটার। সো ইকুয়াল টু, তাহলে এই 7 দিয়ে একটা 7 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে 22 ইন্টু 7 ইন্টু 42 ইকুয়াল টু 6468 ঘন সেন্টিমিটার। আমাদের উত্তর জানতে চেয়েছে লিটারে, তাহলে আমরা একটা সম্পর্ক জানি, 1 ঘন ডেসিমি ইকুয়াল টু 1 লিটার, এই সম্পর্কটা আমরা জানি। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই ঘন সেন্টিমিটারটাকে ঘন ডেসিমিটারে নিয়ে যেতে হবে। আচ্ছা এই জায়গাটা ভালো করে বুঝবে, ডেসিমিটার তারপরে থাকে সেন্টিমিটার, যদি আমাদের সেন্টিমিটার থেকে ডেসিমিটারে আসতে হয় তাহলে আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু মনে রাখতে হবে আমাদের ঘন সেন্টিমিটার থেকে ঘন ডেসিমিটারে আসতে হবে, তার জন্য আমাকে 10 ইন্টু 10 ইন্টু 10 দিয়ে ডিভাইড করতে হবে। যদি শুধু সেন্টিমিটার থাকতো সেখান থেকে ডেসিমিটারে আসতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু ঘন সেন্টিমিটার থেকে ঘন ডেসিমিটারে আসতে গেলে 10 কে 3 বার গুণ 10 ইন্টু 10 ইন্টু 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ইকুয়াল টু 6468, এটাকে ঘন সেন্টিমিটার থেকে ঘন ডেসিমিটারে আনতে গেলে 10 ইন্টু 10 ইন্টু 10 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে এত ঘন ডেসিমিটার আমরা পেয়ে যাব, ঘন সেন্টিমিটারটা ঘন ডেসিমিটার হয়ে গেল। এটা কত হবে, দশমিকটা 3 ঘর বাম দিকে চলে আসবে, 6.468 ঘন ডেসিমি, আর 1 ঘন ডেসিমি এটাকে আমরা লিটার লিখতে পারবো। তাহলে এত ঘন ডেসিমিটার ইকুয়াল টু 6.468 লিটার। তাহলে এটাই আমাদের জানতে চেয়েছিল। অতএব পাত্রটিতে কত লিটার জল ধরে, পাত্রটিতে 6.468 লিটার জল ধরে। তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। খুব ভালো করে অঙ্কটা বুঝবে, বুঝতে না পারলে বারবার ভিডিওটা প্লে করে দেখে নেবে।